ক্লাসটা তাহলে শুরু করে দিব। জাস্ট 30 সেকেন্ড ওয়েট করেন, আমরা আমাদের ক্লাসটা শুরু করব। এই আলোচনা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে আমরা আলোচনা করব। তার মানে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন নিয়ে আমরা আমাদের আলোচনাটা করব। আচ্ছা, আমি আলোচনা শুরু করার পূর্বে একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, তাহলে আমরা সরাসরি একদম ডিরেক্ট আমরা সরাসরি আলোচনাতে চলে যাব। আচ্ছা, আমাদের আজকের যে আলোচনা, আমি আগেই বললাম কিছুক্ষণ আগেই যে আমরা আজকে কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব এবং আমরা বাংলাদেশের সংবিধানের প্রিয়াম্বেল নিয়ে আমরা আলোচনা করব, প্রস্তাবনা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটা প্রশ্ন দিয়ে আমার লেকচারটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা এটা সবাই জানেন, আচ্ছা তারপর আমি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমরা কবে স্বাধীনতা অর্জন করছি? আমাদের বাংলাদেশ কবে স্বাধীনতা অর্জন করছে? এটা কি কেউ বলতে পারবেন যে আমরা কবে স্বাধীনতা অর্জন করছি? স্যার 1971 সালের 26শে মার্চ। আচ্ছা, আমি বলি, আমরা 1971 সালের 26শে মার্চ 1971 সালের 26শে মার্চ আমরা আমাদের স্বাধীনতাটা অর্জন করছি। বুঝতে পারছি কিনা? আপনারা যদি প্রস্তাবনার প্রথম প্যারাটা দেখেন, তাহলে সেখানে লেখা আছে যে আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া, তাহলে যেদিন আমরা স্বাধীনতা ঘোষণা করছি ওই দিনকেই আমরা কি করছি? ওই দিনই আমরা স্বাধীনতাটা অর্জন করছি। বুঝতে পারছি কিনা? যেদিন আমরা স্বাধীনতা ঘোষণা করছি ওই দিনই আমরা কি করছি? ওই দিনই আমরা স্বাধীনতাটা অর্জন করছি। আচ্ছা, এখন এই প্রশ্নটা আমি কেন করলাম যে আমরা কবে স্বাধীনতা অর্জন করছি? এই প্রশ্নটা আমি কেন করলাম? এটার পিছনে কিন্তু একটা রিজন আছে, এটার পিছনে কিন্তু একটা সুনির্দিষ্ট কিন্তু কারণ আছে। আমি আরেকটা প্রশ্ন করব, আপনারা একটু রেসপন্স করলে কিন্তু আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, বাংলাদেশের প্রথম সংবিধান কোনটা? আপনারা কি জানেন যে বাংলাদেশের প্রথম সংবিধান কোনটা? 1972 সালে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের প্রথম সংবিধান হয়েছে স্যার। আচ্ছা থামেন, 1972 সালে বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের 26শে মার্চ। এইটা আপনাদের মাথায় প্রথমে স্পষ্টভাবে নিতে হবে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে 1971 সালের 26শে মার্চ। এখন আমাদের বর্তমান যে সংবিধান এটা কত সালে হয়েছে? এই সংবিধানটা কত সালে গৃহীত হয়েছে এটা কি আপনারা জানেন? স্যার 1972 সালে হয়েছে, 1972 সালে। আচ্ছা, 1972 সালে আমাদের বর্তমান যে সংবিধানটা, এই বর্তমান সংবিধানটা হচ্ছে 1972 সালের 12ই অক্টোবর গণপরিষদে উত্থাপিত হয়, 4ই নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং 16ই ডিসেম্বর গণপরিষদে কার্যকর হয়। তাহলে দেখেন, আমি যে প্রশ্নগুলো করলাম এই প্রশ্নগুলোর পিছনে কিন্তু কিছু লজিক আছে বা কিছু রিজন আছে, আমি এগুলো ব্যাখ্যা করব এখন। আমরা স্বাধীনতা অর্জন করছি হচ্ছে 1971 সালের 26শে মার্চ, তাই কিনা? এখন 1971 সালের 26শে মার্চ যদি আমরা স্বাধীনতাটা অর্জন করে থাকি এবং আমাদের বর্তমান যে সংবিধান, এই সংবিধানটা গৃহীত হয়েছে কত সালে? 1972 সালে। এবং আমি যদি ভুল না বলে থাকি তাহলে 1972 সালের 4ই নভেম্বর এই সংবিধানটা গৃহীত হয়। তাহলে দেখেন, 16ই ডিসেম্বর এই সংবিধানটা কার্যকর হয় 72 সালে। তাহলে আমরা 1971 সালের 26শে মার্চ আমাদের স্বাধীনতা অর্জন করলাম এবং 1972 সালের 16ই ডিসেম্বর আমরা আমাদের স্বাধীনতাটা, আমাদের সংবিধানটা কি হলো? কার্যকারিতা পেল। এখন মাঝখানে কিন্তু একটা লম্বা টাইম, এই মাঝখানে যে লম্বা টাইমটা, এই টাইমের মধ্যে কি আমাদের রাষ্ট্রটা পরিচালিত হয়নি?
এই টাইমের মধ্যে কি আমাদের কোনো শাসনতন্ত্র ছিল না? এই টাইমের মধ্যে কি আমাদের কোনো সংবিধান ছিল না? এটা কিন্তু ভাববার বিষয়, এটা কিন্তু চিন্তা করার বিষয়। প্রথম কথা হচ্ছে যে আমাদের আগে একমত পোষণ করতে হবে যে আমরা 1971 সালের 26শে মার্চ আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি কিনা, এবং এটা নিয়ে তো কোনো ডাউট নাই, কারণ প্রিয়াম্বেলের ভিতরেই প্রথম লাইনটাই লিখে দিছে যে 1971 সালে 71 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে আমরা কি করছি, আমরা স্বাধীনতা ঘোষণা করছি। এবং একটা হিস্টোরিক স্ট্রাগলের মাধ্যমে, অনেক সংগ্রামের মাধ্যমে, কঠিন একটা সংগ্রামের মাধ্যমে আমরা কি করতে পারছি, আমরা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি। সুতরাং এইটা নিয়ে কোনো ডাউট নাই যে আমরা 1971 সালের 26শে মার্চ আমাদের স্বাধীনতাটা অর্জন করছি। কিন্তু আমাদের যে সংবিধানটা, সেই সংবিধানটা কবে থেকে কার্যকারিতা পেল? আমাদের সংবিধানটা কার্যকারিতা পায় 16ই ডিসেম্বর 1972। এই 16ই ডিসেম্বর 1972-এ আমাদের এই সংবিধানটা কি পেল? কার্যকারিতা পেল। এখন প্রশ্নে আসি আমরা যে সংবিধান কাকে বলে, সংবিধান জিনিসটা আসলে কি? সংবিধান তো একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়মগুলো বা যে আইনগুলো, সেটা কোথায় থাকে? সেটা তো সংবিধানেই থাকে। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটা রাষ্ট্রের যে অঙ্গগুলো আছে, বিচার বিভাগ, তারপরে আইন বিভাগ, শাসন বিভাগ, এইগুলো কিভাবে পরিচালিত হবে, সেটা কোথায় বলা থাকবে? সেটা বলা থাকবে কোথায়? সংবিধানে। আমরা যদি খুব সামারি করে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি যে একটা রাষ্ট্র পরিচালিত হবে কিসের দ্বারা? সংবিধানের দ্বারা। তাহলে আমাদের সংবিধান হচ্ছে 1972 সালের, এবং আমরা স্বাধীনতা অর্জন করলাম 1971 সালের 26শে মার্চ। তাহলে মাঝখানে কি আমাদের কোনো সংবিধান ছিল না, নাকি ছিল? যদি মাঝখানে আমাদের সংবিধান থেকে থাকে, তাহলে সেটার নাম কি বা সেগুলো কি? তাহলে যে স্যার মুজিবনগরের অস্থায়ী সংবিধান যেটা হয়েছিল, ওটার অনুসারে আর কি দেশ পরিচালিত হতো। ভেরি গুড। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। জি, ভেরি গুড। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। আচ্ছা, এই যে 1971 সালের 26শে মার্চ আমরা যে আমাদের স্বাধীনতাটা অর্জন করলাম, এই স্বাধীনতা অর্জন করার পরে, এই যে স্বাধীনতার ঘোষণাটা, এই ঘোষণাটাকে অনুমোদন দানের জন্য বাংলাদেশের জনগণের স্বাধীনতার দাবিতে 10 এপ্রিল কি করা হয়? স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হলো, এবং 10 এপ্রিল একটা অস্থায়ী সরকারও কিন্তু গঠন করা হয়েছিল। এখন এই যে অস্থায়ী সরকারটা, এই অস্থায়ী সরকারটা কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল সেটা আমাদেরকে একটু জানতে হবে। 10 এপ্রিল যে অস্থায়ী সরকার যে গঠন করা হয়েছিল, সেই অস্থায়ী সরকারটা কিসের ভিত্তিতে বা কাদেরকে নিয়ে এই অস্থায়ী সরকারটা গঠন করা হয়েছিল সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আপনারা সবাই জানেন যে 1970 সালে একটা নির্বাচন হয়। এই 1970 সালে নির্বাচনের সময় পূর্ব পাকিস্তান থেকে যারা জয়লাভ করছে তাদেরকে নিয়ে, এবং প্রাদেশিক আইন পরিষদ, এই প্রাদেশিক আইন পরিষদের যারা সদস্য ছিল তাদেরকে নিয়ে কি করা হয়েছিল? অস্থায়ী সরকারটা গঠন করা হয়েছিল। এবং আমরা সবাই জানি যে এই অস্থায়ী সরকারের প্রধান ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন প্রেসিডেন্ট, এবং তাজউদ্দিন আহমেদ হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। এটা আমরা সবাই জানি। কিন্তু তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী কিসের ছিল? এই অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাহলে আমাদের রাষ্ট্রের প্রথম সংবিধান কোনটা? আমাদের রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। কেন স্বাধীনতার ঘোষণাপত্রকে বিবেচনা করা হবে প্রথম সংবিধান হিসেবে? সেটার পিছনের যুক্তি হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা সৃষ্টি হলো স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে, এবং স্বাধীনতার ঘোষণাপত্রের মধ্যে দিক নির্দেশনা দেওয়া ছিল যে কিভাবে আমাদের রাষ্ট্রটা পরিচালিত হবে, জনগণের অধিকার কি হবে, কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, এবং বাংলাদেশ রাষ্ট্রটা কিভাবে সামনের দিকে আগাবে, সেটার জন্য পরিপূর্ণ একটা দিক নির্দেশনা দেওয়া ছিল কোথায়? স্বাধীনতার ঘোষণাপত্রে।
এখন এই স্বাধীনতার ঘোষণাপত্রর মাধ্যমে আমাদের রাষ্ট্রটা কিছুদিন চলছে, আমাদের রাষ্ট্রটা কিছুদিন পরিচালিত হয়েছে, কিন্তু 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আবার দেশে ফিরলেন, আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে ছিল, এবং পরবর্তীতে 1972 সালে তিনি আবার কি করলেন, তিনি যখন দেশে ফিরলেন, এই দেশে ফেরার পরে তিনি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 1972, এই প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 1972 এর মাধ্যমে ঘোষণা দিলেন যে অস্থায়ী যে সংবিধানটা ছিল, দ্যাট মিনস প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা চিরস্থায়ী কোনো কিছু না, এটা একটা অস্থায়ী সংবিধান ছিল, এবং এটার যে দায় দায়িত্ব বা এটার যে কাজ সেটা শেষ হয়েছে। এখন থেকে রাষ্ট্রটা পরিচালিত হবে কিসের দ্বারা? প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার দ্বারা। এই প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, এই গণপরিষদ আদেশ, এইটা হচ্ছে আমাদের কোন সংবিধান? এটাকে আমরা বলবো অন্তর্বর্তীকালীন সংবিধান। কোন সংবিধান বলবো আমরা এটাকে? অন্তর্বর্তীকালীন সংবিধান বলবো। বুঝতে পারছি কিনা বিষয়টা? এটাকে আমরা বলবো অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে আমাদের প্রথম সংবিধান হচ্ছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে 72-এর যে মূল সংবিধান, এই সংবিধান আসার আগ পর্যন্ত মাঝখানে রাষ্ট্রটা পরিচালিত হয়েছে কিসের দ্বারা? মাঝখানে রাষ্ট্রটা পরিচালিত হয়েছে গণপরিষদ আদেশ দ্বারা। বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে এই গণপরিষদ আদেশ দ্বারা কিছুদিন আমাদের রাষ্ট্রটা পরিচালিত হয়েছে, এবং এই গণপরিষদের কাছেই মূল দায়িত্ব ছিল সংবিধান তৈরির। আমাদের বর্তমান যে সংবিধান, এই সংবিধান তৈরির দায়িত্ব ছিল কার কাছে? এই সংবিধান তৈরির দায়িত্ব ছিল গণপরিষদের কাছে, এবং সেখানেই বলা হয়েছে যে যেদিন থেকে সংবিধান কার্যকারিতা পাবে, তার মানে 72 সালের সংবিধানটা যেদিন থেকে কার্যকারিতা পাবে, সেদিন থেকে এই গণপরিষদ কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? তাহলে এইভাবে গণপরিষদ আইনের মাধ্যমে, গণপরিষদ আদেশের মাধ্যমে আমাদের এই 72-এর সংবিধানটা তৈরি হলো, এবং 12ই অক্টোবর গণপরিষদে কি হয়েছে? গণপরিষদে এই সংবিধানের খসড়া উত্থাপিত হয়েছে। তারপরে পরবর্তীতে 4ই নভেম্বর 1972 তখন সংবিধানটা কি হয়েছে? ইনঅ্যাক্ট হয়েছে কততে? 4ই নভেম্বর 1972, এবং ফাইনালি 16ই ডিসেম্বর 1972 আমাদের এই সংবিধান কি পায়? কার্যকারিতা পায়। তাহলে আমাদের এই সংবিধান কার্যকারিতা লাভ করে 16ই ডিসেম্বর 1972 সালে, বাট আমরা স্বাধীনতা অর্জন করছি 1971 সালের 26শে মার্চ, এবং মাঝখানে আরো দুইটা সংবিধানের কথা বললাম, একটা হচ্ছে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং আরেকটা হচ্ছে কি? প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার। আচ্ছা, এখন আমাদের মূল আলোচনাতে আমরা আসব। আমাদের আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে প্রিয়াম্বেল, প্রস্তাবনা, এবং এই প্রিয়াম্বেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই প্রিয়াম্বেলটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রিয়াম্বেলের আমরা প্রথমে প্রিয়াম্বেলের যে ফুল যে প্রিয়াম্বেলটা আছে, প্রস্তাবনাটা আছে, আপনারা সবাই স্লাইডে দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে পুরো প্রস্তাবনাটা একবার রিডিং পড়ে যাব, এবং এই রিডিং পড়ার মাঝখানে যে জিনিসগুলো আমাদের বোঝা উচিত বা যে জিনিসগুলো আমাদের মাথায় নেওয়া উচিত, সেই বিষয়গুলো আমরা মাথায় নিব। এরপরে প্রিয়াম্বেল নিয়ে অনেক ধরনের ডিবেট আছে, যে প্রিয়াম্বেল কি অপারেটিভ কোনো পার্ট কিনা সংবিধানের, মানে সংবিধানের অংশ কিনা, প্রিয়াম্বেল কি, প্রস্তাবনাটা কি সংবিধানের অংশ কিনা, তারপরে প্রস্তাবনাটা কি সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ কিনা, আবার প্রস্তাবনাটা জুডিশিয়ালি এনফোর্সেবল কিনা, যে এই যে সংবিধানের যে প্রিয়াম্বেল, এটাকে জুডিশিয়ালি এনফোর্সেবল করা যাবে কিনা, এটাকে জুডিশিয়ালি এনফোর্সেবল করা যাবে কিনা সেটাও আমরা দেখব। যাই হোক, আমরা প্রথমে প্রিয়াম্বেলে চলে আসি। আমরা প্রস্তাবনাটা আমরা একটু দেখি। আপনারা সবাই স্লাইডে আমাদের প্রস্তাবনাটা দেখতে পাচ্ছেন। আমাদের প্রস্তাবনাতে টোটাল 5টা প্যারাগ্রাফ আছে। এই 5টা প্যারাগ্রাফ আমরা প্রথমে পড়ব। প্রথমে আমরা ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যাব, এবং ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইংলিশে যদি শুরু হয় তাহলে থাকে উই দ্য পিপল অফ বাংলাদেশ। যেহেতু আমাদের এখানে বাংলায় দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি। এখানে আমরা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আমরা বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশের জনগণ।
আমরা বলতে বোঝানো হচ্ছে কাকে? বাংলাদেশের জনগণকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে, হিস্টোরিক একটা স্ট্রাগলের মাধ্যমে আমরা কি করতে পারছি? আমরা আমাদের এই রাষ্ট্রটাকে প্রতিষ্ঠিত করতে পারছি। তাহলে প্রিয়াম্বেলের যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা, প্রথম যে প্যারাটা, প্রথম যে অংশটা, সেখানে কিন্তু বার্থ অফ বাংলাদেশের কথা বলতেছে, যে বাংলাদেশের জন্মের কথা বলতেছে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ টকস অ্যাবাউট বার্থ অফ বাংলাদেশ, বাংলাদেশের জন্ম কিভাবে হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র নামে একটা রাষ্ট্র যে জন্মলাভ করছে সেটারই একটা ডিক্লারেশন দিচ্ছে প্রিয়াম্বেলের ফার্স্ট প্যারাগ্রাফে। বুঝতে পারছি কিনা বিষয়টা? পরের স্লাইডে আমরা আসব। আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামের আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে প্রেরণা জুগিয়েছিল, সেগুলোই হবে আমাদের সংবিধানের মূলনীতি। এবং এখানে স্পেসিফিক ভাবে উল্লেখ করা আছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই জিনিসগুলো কি হবে? এই জিনিসগুলোই হবে আমাদের রাষ্ট্রের, আমাদের সংবিধানের মূলনীতি। আমাদের সংবিধানের মূলনীতি কয়টা তাহলে? আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে চারটা মূলনীতি আছে আমাদের সংবিধানের। কয়টা মূলনীতি আছে? চারটা মূলনীতি আছে। বুঝতে পারছি কিনা বিষয়টা? আচ্ছা, দেখেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর সংবিধানের মূলনীতি দুইটা বিষয় কিন্তু এক না। বুঝতে পারছেন কিনা? রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর সংবিধানের মূলনীতি দুইটা বিষয় কিন্তু কি না? এক না। অনেক সময় কিন্তু আমরা একটা মানে প্যাচ লাগাই ফেলি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর সংবিধানের মূলনীতি, এই দুইটার মধ্যে আমরা কিন্তু ঘুলাইয়া ফেলি। এই দুইটা কিন্তু আলাদা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিন্তু বর্ণনা করা হয়েছে সংবিধানের দ্বিতীয় ভাগে। সংবিধানের যে দ্বিতীয় ভাগ, সেই দ্বিতীয় ভাগের 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। সংবিধানের যে দ্বিতীয় ভাগ, সেই দ্বিতীয় ভাগের 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত কিসের কথা বলা হয়েছে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে সংবিধানে আলোচনা করা হয়েছে। কোথায় আলোচনা করা হয়েছে? সংবিধানের দ্বিতীয় ভাগে। আবার সংবিধানেরও কয়টা মূলনীতি আছে? এই সংবিধানের যে কয়টা মূলনীতি আছে, চারটা মূলনীতি আছে। এই চারটা মূলনীতির কথা কোথায় বলে দিছে? এই চারটা মূলনীতির কথা বলে দিছে সংবিধানের 2 নম্বর প্যারাগ্রাফে। তাহলে সংবিধানের 2 নম্বর প্যারাগ্রাফটাতে স্পষ্ট করে বলে দিচ্ছে যে সংবিধানের কয়টা মূলনীতি আছে। সংবিধানের মূলনীতি হচ্ছে একটা। আচ্ছা, এরপরে আমরা তাহলে 3 নম্বর প্যারাগ্রাফে যাব। তাহলে 2 নম্বর যে প্যারাগ্রাফ, এই 2 নম্বর প্যারাগ্রাফটা সবার কাছে কি ক্লিয়ার কিনা? 2 নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে সংবিধানের মূলনীতি 4টা। এবং আমি যেটা বললাম সেটা মাথায় রাখবেন যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটার সাথে এটা কিন্তু মিলাবেন না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা হয়েছে সংবিধানের দ্বিতীয় ভাগে, অনুচ্ছেদ 8 থেকে অনুচ্ছেদ 25 পর্যন্ত। আচ্ছা, আমরা 3 নম্বর পার্টে আসব। 3 নম্বর যে পার্টটা, এই 3 নম্বর পার্টটা আমরা একটু যদি দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে বলা হয়েছে আমরা আরো অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে। এই 3 নম্বর পার্টে আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনে যেরকম লক্ষ্য থাকে, ঠিক তেমনি রাষ্ট্রেরও কিন্তু একটা উদ্দেশ্য বা রাষ্ট্রেরও কিন্তু একটা লক্ষ্য থাকে। তা সংবিধানের যে 3 নম্বর যে প্যারাগ্রাফ, এই 3 নম্বর প্যারাগ্রাফে আমাদের রাষ্ট্রের লক্ষ্যের কথা বলা হয়েছে, আমাদের রাষ্ট্রের উদ্দেশ্যের কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখি যে আমাদের রাষ্ট্রের উদ্দেশ্যটা কি। আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে
এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা করা। একটু খেয়াল করবেন, আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে ডেমোক্রেটিক প্রসেসে একটা সোশ্যালিস্ট সোসাইটি এস্টাবলিশ করা। পদ্ধতিটা কেমন হবে? পদ্ধতিটা হবে গণতান্ত্রিক, বাট আমরা এস্টাবলিশ করব কি? আমরা এস্টাবলিশ করব হচ্ছে একটা সোশিয়ালিস্ট কান্ট্রি। আমরা একটা সোশিয়ালিস্ট কান্ট্রি কি করব? এস্টাবলিশ করব। বাট আমাদের পদ্ধতিটা কি হবে? আমাদের পদ্ধতিটা হবে হচ্ছে গণতান্ত্রিক। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এখন এই যে আমরা যে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভিতরে কি কি জিনিস থাকবে, এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভিতরে কি কি জিনিস থাকবে সেটা আমরা একটু দেখব। গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা করব। তাহলে আমরা কোন ধরনের সমাজ প্রতিষ্ঠা করব? শোষণমুক্ত সমাজ। আমরা শোষণমুক্ত সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং সেই শোষণমুক্ত সমাজে আইনের শাসন থাকবে, মৌলিক মানবাধিকার থাকবে। কি কি থাকবে? সেই শোষণমুক্ত সমাজে আইনের শাসন থাকবে এবং কি থাকবে? আইনের শাসনের পাশাপাশি সেখানে থাকবে মৌলিক মানবাধিকার। তাহলে প্রিয়াম্বেলের যে থার্ড প্যারাগ্রাফ, 3 নম্বর যে প্যারাগ্রাফ, এই 3 নম্বর প্যারাগ্রাফে স্পষ্ট করে আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্যটা বর্ণনা করে দিচ্ছে। আমি আগে একটু বলে নিই, প্রিয়াম্বেলটা হচ্ছে, প্রস্তাবনাটা হচ্ছে পুরো সংবিধানের সারমর্ম, পুরো সংবিধানের জিস্ট, পুরো সংবিধানের ভিতরে কি আছে সেটাই সামারি করে বলে দেওয়া আছে কোথায়? প্রিয়াম্বেলে। এবং এই প্রিয়াম্বেলের 3 নম্বর পার্টটা বলতেছে যে আমাদের মূল লক্ষ্য হবে, পদ্ধতিটা হচ্ছে গণতান্ত্রিক, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যাব। গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে আমরা একটা সমাজতান্ত্রিক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব এবং যে শোষণমুক্ত সমাজটা আমরা প্রতিষ্ঠা করব সেখানে কি থাকবে? সেখানে আইনের শাসন থাকবে, সেখানে মৌলিক মানবাধিকার থাকবে। এই মৌলিক মানবাধিকার শব্দ দ্বারা কিন্তু সবগুলো মানবাধিকারকে ইনক্লুড করে দিচ্ছে। যখন আমরা মৌলিক মানবাধিকারের কথাটা বলবো, এই মৌলিক মানবাধিকারের কথার মাধ্যমে সবগুলো মানবাধিকার এখানে কি করা হচ্ছে? সবগুলো মানবাধিকার এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। বুঝতে পারছি কিনা? তাহলে মৌলিক মানবাধিকার থাকবে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এই লাইনটা একটু ভালোভাবে পড়তে হবে। এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক, এই 3টা জিনিস একসাথে মাথায় রাখেন। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এরপরে এইগুলো একটা একটা করে পড়েন। স্বাধীনতা ও সাম্য, স্বাধীনতা ও সুবিচার, এখানে কিন্তু টোটাল 9টা অধিকারের কথা বলা হয়েছে। এই একটা সেন্টেন্সের দ্বারা এখানে টোটাল 9টা অধিকারের কথা বলা হয়েছে। একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, এই রাজনৈতিক সাম্য থাকবে, অর্থনৈতিক সাম্য থাকবে, সামাজিক সাম্য থাকবে। তাহলে সাম্য কয় প্রকার? 3 প্রকারের সাম্য থাকবে। বুঝতে পারছি কিনা? সাম্য থাকবে কয় প্রকারের? 3 প্রকারের সাম্য থাকবে। সেটা হচ্ছে কি? রাজনৈতিক সাম্য, সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য। তারপর আসি সুবিচার। সুবিচার থাকবে কয় প্রকারের? সুবিচারও থাকবে 3 প্রকারের। রাজনৈতিক সুবিচার, অর্থনৈতিক সুবিচার, সামাজিক সুবিচার। এবং স্বাধীনতা, এই স্বাধীনতাও থাকবে কয় প্রকারের? স্বাধীনতাও থাকবে 3 প্রকারের। রাজনৈতিক সুবিধা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা। তাহলে টোটাল 9 ধরনের অধিকার আমরা এখানে পাচ্ছি। এই সাম্য, স্বাধীনতা, সুবিচার, এই 3টা জিনিস 3 ক্যাটাগরির থাকবে। রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, সামাজিক সাম্য। রাজনৈতিক স্বাধীনতা,
অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক সুবিচার, অর্থনৈতিক সুবিচার, সামাজিক সুবিচার আমরা কি করব? নিশ্চিত করব। তাহলে এরপরে আমরা পরের স্লাইডে আসব। পরের স্লাইড যেটা, এই পরের স্লাইডে যে কথা বলছে সেটা হচ্ছে যে, পরের স্লাইডটাতে যে কথা বলছে সেটা হচ্ছে যে এই যে সংবিধানটাকে প্রোটেক্ট করা কাদের দায়িত্ব? এই সংবিধানকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের জনগণেরই। বাংলাদেশের জনগণেরই দায়িত্ব এই সংবিধানটাকে কি করার? প্রোটেক্ট করার। তাহলে এখানে কনস্টিটিউশনাল ডিউটির কথা বলতেছে, সাংবিধানিক দায়িত্ববোধের কথা এখানে বলা হয়েছে 4 নম্বর প্যারাগ্রাফে। এবং এই 4 নম্বর প্যারাগ্রাফে বলতেছে যে এই যে আমাদের রাষ্ট্রের যে সংবিধানটা, আমাদের রাষ্ট্রের সংবিধানটা এটা রক্ষা করার পবিত্র দায়িত্ব কাদের? এটা রক্ষা করার পবিত্র দায়িত্ব আমাদেরই। আর 5 নম্বর যে প্যারাগ্রাফটা, এই 5 নম্বর প্যারাগ্রাফে বলছে যে আমাদের সংবিধানটা কবে, কোথায় এবং কিভাবে ইনঅ্যাক্টেড হলো। আমাদের সংবিধানটা গণপরিষদে 1972 সালের 4 নভেম্বর, গণপরিষদে 1972 সালের কি হয়েছে? 4 নভেম্বর আমাদের এই সংবিধানটা ইনঅ্যাক্টেড হয়েছে, 1972 সালের 4 নভেম্বর। তাহলে প্রিয়াম্বেল সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিলাম। প্রিয়াম্বেল বা প্রস্তাবনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পুরো সংবিধানকে কি করতেছে? রিফ্লেক্টস করতেছে। এটা একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটা সংবিধানের ভিতরে কি আছে বা কি নাই সেই বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিচ্ছে। প্রিয়াম্বেলটাকে আমরা বলতে পারি একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ। প্রিয়াম্বেলটাকে আমরা কি বলতে পারি? প্রিয়াম্বেলটাকে আমরা বলতে পারি একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ আমরা বলতে পারি প্রিয়াম্বেলটাকে। আমরা এটাকে বলতে পারি যে এটার ভিতরে অবজেক্টিভ আছে, উদ্দেশ্য আছে, রাষ্ট্রের উদ্দেশ্য, সংবিধানের উদ্দেশ্য প্রিয়াম্বেলের ভিতরে রিফ্লেক্ট করতেছে। তারপরে প্রত্যেকটা আইনেরই কি থাকে? প্রত্যেকটা আইনেরই একটা কি থাকে? প্রিয়াম্বেল থাকে। প্রত্যেকটা আইনেরই কি থাকে? একটা পুরো আইনের মধ্যে কি থাকবে, পুরো আইনটা কোন দিকে আগাচ্ছে, পুরো আইনের সারমর্মটা কি, সেটাই হচ্ছে কি? প্রিয়াম্বেল। এখন আমরা দেখব যে প্রিয়াম্বেলটা সংবিধানের অংশ কিনা। এই প্রিয়াম্বেলটার কথা বলতেছি আমরা, এই প্রিয়াম্বেলটা এটা সংবিধানের অংশ কিনা, এবং এই প্রিয়াম্বেলটা যদি সংবিধানের অংশ হয়ে থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ অংশ কিনা, এবং এই প্রিয়াম্বেলটা জুডিশিয়ালি এনফোর্সেবল কিনা সেই বিষয়টা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটা নিয়ে কোনো ডাউট নাই যে প্রিয়াম্বেল সংবিধানের একটা অংশ, কারণ সংবিধানের কোথাও বলা নাই যে এটা অংশ না, সংবিধানের মধ্যে কোথাও বলা নাই যে অংশ। এবং প্রিয়াম্বেল সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই আলোচনাটাই একটু অন্যরকম, মানে এই কথাটা বলাটাই আসলে একটু বোকামি যে প্রিয়াম্বেল সংবিধানের অংশ কিনা বা প্রিয়াম্বেল সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ কিনা। কিন্তু তারপরেও এটা নিয়ে কিছু সময় আলোচনা হয়েছে বা কিছু ডিবেট এটা নিয়ে আছে। মূলত এই যে বিষয়টা, এই যে ডিবেটটা যে প্রিয়াম্বেল সংবিধানের অংশ না বা প্রিয়াম্বেল সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ না, এটা আসলে বাংলাদেশে এটা নিয়ে কখনো ডিবেট হয়নি। এটা হচ্ছে ইন্ডিয়াতে 1951 সালে একটা মামলার রায়ে আসছিল যে প্রিয়াম্বেল সংবিধানের কোনো অংশ না। পরবর্তীতে আবার ইন্ডিয়াতেই আবার পরবর্তীতে 1973 সালে সুপ্রিম কোর্ট আবার মত পরিবর্তন করে এবং কিসাবানন্দ ভারতী ভার্সেস স্টেট এই মামলাতে পরবর্তীতে আবার কি করা হয়, এই মামলার মাধ্যমে পরবর্তীতে আবারও এস্টাবলিশড হয় যে প্রিয়াম্বেল আসলেই কি, প্রিয়াম্বেল আসলেই একটা গুরুত্বপূর্ণ অংশ।
তো এই যে আলোচনাগুলো বা এই যে যে তর্ক বা বিতর্কগুলো এইগুলো কোথায় হয়েছিল? এইগুলো হয়েছিল ইন্ডিয়াতে। 1951 সালে একটা মামলাতে বলছিল প্রিয়াম্বেল কোনো অপারেটিভ পার্ট না। আবার 1973 সালে আর একটা মামলাতে সুপ্রিম কোর্ট তার মতামত পরিবর্তন করে এবং সেখানে রায় দেওয়া হয় যে প্রিয়াম্বেল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে এইটা নিয়ে কখনোই কোনো ডিবেট হয়নি যে প্রিয়াম্বেল সংবিধানের অংশ কিনা। প্রিয়াম্বেল শুধু সংবিধানের অংশই না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ আমরা যদি 1972 সালের ওল্ড আর্টিকেল 142 দেখি, তাহলে সেখানে মানে 142 ধারা 142 অনুচ্ছেদ 142 অনুচ্ছেদটা যদি আমরা দেখি, এবং এই 142 অনুচ্ছেদ কোনটা? ওল্ড আর্টিকেল 1972 সালে যে 142 ধারা ছিল, 142 ধারা না, 142 অনুচ্ছেদ। এই 142 অনুচ্ছেদে যে কথা বলা আছে যে প্রিয়াম্বেলটাকে সংশোধন করতে গেলে রেফারেন্ডামের ব্যবস্থা থাকতে হবে। সংবিধানের অন্য কোনো অনুচ্ছেদ সংশোধন করতে গেলে কিন্তু রেফারেন্ডামের দরকার নাই, কিন্তু প্রিয়াম্বেলটাকে যদি আমরা সংশোধন করতে চাই, তাহলে প্রিয়াম্বেলটাকে যদি আমরা সংশোধন করতে চাই সেই ক্ষেত্রে কিসের ব্যবস্থা করতে হবে? রেফারেন্ডামের ব্যবস্থা করতে হবে। তার মানে গণভোটের আয়োজন করতে হবে। গণভোট ছাড়া, জনগণের ভোট ছাড়া প্রিয়াম্বেলটাকে কি করা যাবে না? সংশোধন করা যাবে না। এটা 142 নম্বর অনুচ্ছেদটা সংশোধন করার পূর্বে যে 142 নম্বর অনুচ্ছেদ ছিল 1972 সালের সংবিধানে, সেখানে এই তথ্যটা দেওয়া, এই জিনিসটা সেখানে লেখা ছিল যে রেফারেন্ডাম ছাড়া কি করা যাবে না? রেফারেন্ডাম ছাড়া প্রিয়াম্বেলটাকে সংশোধন করা যাবে না। এবং বর্তমানে আর্টিকেল 7B, এই আর্টিকেল 7B যদি আপনারা খেয়াল করেন, আর্টিকেল 7B তে কিন্তু স্পষ্ট করে কিন্তু বলা আছে, আর্টিকেল 7B তে যে সবকিছু সংশোধন করা গেলেও কিছু কিছু জিনিস কখনোই সংশোধন করা যাবে না। এবং সেই আর্টিকেল 7Bর মধ্যে প্রিয়াম্বেলের অবস্থানটাও কিন্তু আছে। দেখেন আর্টিকেল 7B, তার মানে অনুচ্ছেদ 7 খ, সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দিছে সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন, 142 নম্বর অনুচ্ছেদে যা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, এই সংবিধানের প্রস্তাবনা কি করা যাবে না? সংবিধানের প্রস্তাবনা সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ বা অন্য কোনো পন্থায় কি করা যাবে না? এটা সংশোধন করা যাবে না। অন্য কোনো পন্থায় সেটাকে কি করা যাবে না? সংশোধন করা যাবে না। তাহলে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রিয়াম্বেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটাকে অতীতে ছিল যে সংশোধন করতে গেলে গণভোটের দরকার হবে। এবং বর্তমান আর্টিকেল যে 7B, এই আর্টিকেল 7B তে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে যে প্রস্তাবনাটাকে কোনোভাবেই সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ করা যাবে না। আচ্ছা, সংবিধান পাশের যে ইতিহাস, এই সংবিধান পাশের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। এবং এই সংবিধান পাশের ইতিহাসের সময় কিভাবে মানে সংবিধান পাশের ইতিহাসের সাথে ইতিহাসের সময় পাশের সময় যে এই প্রস্তাবনার গুরুত্বটা যে কতটুকু ছিল সেটাও আমরা জানতে পারবো যদি সেই হিস্ট্রিটা আমরা একটু জেনে থাকি। যখন পার্লামেন্টে গণপরিষদ সংবিধানটা তৈরি করে, এই গণপরিষদে যখন সংবিধানটা পাশ করা হয়েছিল, এই গণপরিষদে সংবিধান পাশ করার সময় আপনাদের কাছে কেমন মনে হয় যে গণপরিষদের স্পিকার কিভাবে জিজ্ঞেস করলো যে এই সংবিধানটা গ্রহণযোগ্যতা পাবে কিনা? এর পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, যারা বিপক্ষে আছেন তারা না বলুন, এইভাবে বলছে? নাকি বিষয়টা এইভাবে বলছে যে এই সংবিধানের প্রস্তাবনা, এই সংবিধানের তফসিল এবং এই সংবিধানের সকল অনুচ্ছেদ সমূহকে আপনারা সমর্থন করেন কিনা সেই পক্ষে হ্যাঁ বলুন অথবা না বলুন। এই যে দুইটা তথ্য বললাম, এই দুইটা তথ্যের মধ্যে যদি 2 নম্বরটা স্পিকার বলে থাকে তাহলে সংবিধানের প্রস্তাবনাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার আর কোনো দরকার থাকে না। এবং
স্পিকার, গণপরিষদের স্পিকার যখন সংবিধানটা যখন পাশ করবে তখন সে এইভাবেই বলছিল যে এই সংবিধানের প্রস্তাবনা, এই সংবিধানের সকল অনুচ্ছেদ সমূহ এবং এই সংবিধানের তফসিল সহ আপনারা এই সংবিধানটাকে সমর্থন করেন কিনা সেই পক্ষে আপনারা আপনাদের ভোট দিন। তো যাই হোক আর কি, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি যে সংবিধানের প্রস্তাবনাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সংবিধানের প্রস্তাবনাটা। আচ্ছা, সংবিধানের প্রস্তাবনার ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সংবিধানের যে প্রস্তাবনাটা সেটা কিন্তু অর্ডিনারি স্ট্যাটিউটের প্রস্তাবনার মতো না, এটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ কি ডিফারেন্ট ফুটিং এ অবস্থান করতেছে। এবং সংবিধান সম্পর্কে ব্যাখ্যা প্রদানের দায়িত্ব কার? সংবিধান সম্পর্কে ব্যাখ্যা প্রদানের দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের। এবং এই প্রস্তাবনার বিষয়ে সুপ্রিম কোর্ট যে মতামত দিছে সেই মতামতটা যদি একটু বলি তাহলে ক্লিয়ার হবে আরো বেশি। সুপ্রিম কোর্ট যে মতামতটা দিছে 8th অ্যামেন্ডমেন্ট কেসে সুপ্রিম কোর্ট বলছে যে this preamble is not only a part of the constitution, it now stands as an entrenched provision that cannot be amended by the parliament alone. It has not been spun out of matters nor it is a little star. এখানে যে বিষয়টা বলছে 8th অ্যামেন্ডমেন্ট কেসে, এই 8th অ্যামেন্ডমেন্ট কেসে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের যে প্রস্তাবনা, বাংলাদেশের সংবিধানের যে প্রস্তাবনা, এইটা শুধুমাত্র সংবিধানের অংশই না, এইটাকে পার্লামেন্ট একা পরিবর্তন করতে পারবে না। পার্লামেন্ট একা এই সংবিধানটাকে কি করতে পারবে না? পার্লামেন্ট একা এই সংবিধানকে পরিবর্তন করতে পারবে না। যদি প্রস্তাবনাটাকে যদি পরিবর্তন করার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে কিসের প্রয়োজন হবে? সেই ক্ষেত্রে রেফারেন্ডামের দরকার হবে, গণভোটের আয়োজন করতে হবে। পার্লামেন্টের একার ক্ষমতা নাই সংবিধানের প্রস্তাবনাটাকে কোনোভাবে সংশোধন করার বা কোনোভাবে পরিবর্তন করার। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রস্তাবনাটা আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটাকে পোলস্টার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, পোলস্টার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনাটা হচ্ছে এমন একটা বেসিক স্ট্রাকচার যে যদি প্রস্তাবনা সংশোধন করা হয় বা যদি প্রস্তাবনাটাকে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করা হয়, তখন পুরো সংবিধানটা কি হয়ে যাবে? পুরো সংবিধানটা ক্লপস হয়ে যাবে। আপনারা সবাই বোঝেন যে একটা বিল্ডিং এর পিলার যদি আমরা ভেঙে ফেলি তাহলে পুরো বিল্ডিংটা কি হয়ে যাবে? পুরো বিল্ডিংটাই কলাপস হয়ে যাবে। একটা বিল্ডিং এর পিলারগুলো, কলামগুলো যদি আমরা সরিয়ে ফেলি তাহলে কি হবে? তাহলে পুরো বিল্ডিংটাই কি হয়ে যাবে? পুরো বিল্ডিংটাই কলাপস হয়ে যাবে। সেই ক্ষেত্রে সংবিধান হচ্ছে সেই বেসিক স্ট্রাকচার যেটার উপরে ভর করে প্রস্তাবনা হচ্ছে সেই বেসিক স্ট্রাকচার যেটার উপরে ভর করে পুরো সংবিধানটা দাঁড়িয়ে আছে। এখন যদি প্রস্তাবনার কোনো একটা অংশ বা কোনো কিছু যদি পরিবর্তন করা হয় তাহলে পুরো সংবিধানটাই কি হবে? পুরো সংবিধানটাই ক্লপস হয়ে যাবে। সর্বোপরি প্রস্তাবনা সম্পর্কে যে কথা বা যে তথ্য আমি দিতে চাই সেটা হচ্ছে যে প্রস্তাবনা সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এটা পার্লামেন্ট একাকী পরিবর্তন করতে পারবে না। রেফারেন্ডাম ছাড়া প্রস্তাবনা পরিবর্তন করা যাবে না। এবং আর্টিকেল 7B বলছে যে এটা কোনোভাবেই সংশোধন করা যাবে না, এটা সর্বপন্থাই সব দিক থেকেই সংশোধনের কি হবে? অযোগ্য হবে। এবং প্রস্তাবনার মধ্যে আমাদের রাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করা আছে, প্রস্তাবনার মধ্যে জনগণের কি কি অধিকার থাকবে সেই অধিকারগুলো সম্পর্কে বর্ণনা করা আছে। এবং আমরা দেখলাম যে জনগণের কি কি অধিকার থাকবে প্রস্তাবনার মধ্যে। আমরা দেখলাম যে পলিটিক্যাল ইকুয়ালিটি থাকবে, ইকোনমিক্যাল ইকুয়ালিটি থাকবে, সোশ্যাল ইকুয়ালিটি থাকবে। আমরা এই জিনিসগুলো দেখলাম যে রাজনৈতিক সাম্য থাকতে হবে,
অর্থনৈতিক সাম্য থাকবে, তারপর হচ্ছে সামাজিক সাম্য থাকবে, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা থাকবে। তার মানে একটা জনগণের, একটা দেশের জনগণের কি কি অধিকার থাকবে, একটা দেশের জনগণের কি কি অধিকার থাকবে, সেই সবগুলো অধিকার সম্পর্কেই প্রস্তাবনার মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং আইনের শাসন সম্পর্কে প্রস্তাবনার মধ্যে বর্ণনা করা হয়েছে, আইনের শাসন সম্পর্কে। পাশাপাশি একটা রাষ্ট্রের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য সম্পর্কেও কিন্তু প্রস্তাবনার মধ্যে বর্ণনা করা হয়েছে। তাহলে সংবিধানের প্রস্তাবনাটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে পুরো সংবিধানে কি আছে, পুরো সংবিধানে কি আছে সেই জিনিসগুলো বুঝতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তা আশা করি যে প্রস্তাবনা সম্পর্কে আমরা যে আলোচনাটা করলাম, এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে প্রস্তাবনাটা কতটা গুরুত্বপূর্ণ। একটা সংবিধানের প্রস্তাবনা এটা কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আইনেরই একটা প্রস্তাবনা থাকে, কিন্তু বাংলাদেশের সংবিধানের যে প্রস্তাবনাটা, এই প্রস্তাবনাটা অন্য আইনের প্রস্তাবনার থেকে ডিফারেন্ট। অন্য আইনগুলোর ক্ষেত্রে প্রস্তাবনা অনেক সময় ওই আইনের অংশ হতে পারে, নাও হতে পারে, কিন্তু বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনাটা এমন একটা ফুটিং এর উপরে দাঁড়িয়ে আছে, এমন সিস্টেমে ল মেকার্সরা এটাকে তৈরি করছে যে এইটার গুরুত্ব অনেক বেশি। এটা না থাকলে সংবিধানেরই অস্তিত্ব থাকবে না। এবং পুরো সংবিধানের সামারিটা একদম সংক্ষেপে প্রস্তাবনার মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, যেটাতে আমাদের একটা রাষ্ট্র, আমাদের দেশটা, আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা সম্পর্কে বর্ণনা করা আছে। আমাদের সংবিধানের যে মূলনীতি, কোন আদর্শের উপরে ভিত্তি করে, কিসের নেশায়, কি কারণে আমাদের এই যে মহান মুক্তিযোদ্ধারা তারা এই দেশটাকে স্বাধীন করলো, সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া আছে। এবং বাংলাদেশ যে জন্ম লাভ করলো, এই জন্ম লাভ করার পরে বাংলাদেশ রাষ্ট্রের উদ্দেশ্যটা কি, এবং এই রাষ্ট্রের জনগণের কি কি অধিকার থাকবে, এই রাষ্ট্রের ভিতরে, এই রাষ্ট্রটা হবে সম্পূর্ণ শোষণমুক্ত একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে আইনের শাসন কি থাকবে, বিদ্যমান থাকবে, এবং জনগণ সকল ধরনের অধিকার পাবে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। এবং এই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ভিতরে আমরা দেখলাম যে রাজনৈতিক সাম্য থাকতে হবে, অর্থনৈতিক সাম্য থাকতে হবে, সামাজিক সাম্য থাকতে হবে, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা থাকতে হবে। এই জিনিসগুলো আমরা দেখলাম। এবং সর্বোপরি এই সংবিধানই আবার আমাদেরকে বলে দিচ্ছে প্রস্তাবনার মধ্যেই, এই সংবিধানকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব, পবিত্র দায়িত্ব। এই সংবিধান আমাদেরকে কি করতে হবে, রক্ষা করতে হবে। এবং সংবিধান এবং উচ্চতর আদালতের রায়ের মাধ্যমে আমরা আরো জানতে পারলাম, বিশেষ করে 8 অ্যামেন্ডমেন্ট কেস, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, 8 অ্যামেন্ডমেন্ট কেস, 8ম সংশোধনী মামলা বলা হয় যেটাকে। এই 8 অ্যামেন্ডমেন্ট কেসে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলাতে জাস্টিস রহমান এবং স্যার এই যে আনোয়ার হোসেন ভার্সেস এই যে মামলাটার কথা বললেন, এটা কিন্তু অনেক আগেও কয়েকবার আপনাদের কাছে শুনেছি, কিন্তু এটার বিস্তারিত স্যার এই ঘটনাটা আজ পর্যন্ত জানতে পারিনি স্যার, খুব ইচ্ছা জানার। আচ্ছা, এই বিস্তারিত ঘটনা যেটা, সেটা হচ্ছে যে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ যে মামলাটা হয়েছিল, সেই মামলাটা কেন হয়েছিল সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে সংবিধানের 100 নম্বর অনুচ্ছেদ আছে, সেই 100 নম্বর অনুচ্ছেদটাকে সংশোধন করা হয়েছিল। সংবিধানের 100 নম্বর অনুচ্ছেদে ছিল যে ঢাকার বাইরে পার্মানেন্ট বিচার বেঞ্চ গঠন করা যাবে না, টেম্পোরারি বিচার বেঞ্চ গঠন করা যেতে পারে ঢাকার বাইরে। তা এই যে 100 নম্বর অনুচ্ছেদটা সংশোধন করা হলো, সংশোধন করে কি করা হলো, ঢাকার বাইরে আরো 6টা থেকে 7টা পার্মানেন্ট বিচার বেঞ্চ গঠন করা হলো, হাইকোর্ট ডিভিশন গঠন করা হলো, পার্মানেন্ট বিচার বেঞ্চ গঠন করা হলো। এখন এই ঢাকার বাইরে যখন আরো 6 থেকে 7টা পার্মানেন্ট বিচার বেঞ্চ গঠন করা হয়, তখন যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচারটা ক্লপস হয়ে গেল। কারণ আমাদের রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে আমরা হচ্ছে ইউনিটারি স্টেট,
আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে ইউনিটারি স্টেট। ইন্ডিয়ার মতো বা আমেরিকার মতো আমাদের কিন্তু কোনো অঙ্গরাজ্য নাই, আমরা কিন্তু ইউনিটারি স্টেট। ইন্ডিয়াতে যেরকম প্রত্যেকটা স্টেট, আমাদের এখানে কিন্তু সবগুলো স্টেট মিলাই কিন্তু আমরা একটা বাংলাদেশ। এখন যখন আলাদা করে বিচার বেঞ্চ গঠন করা হবে, তখন না, তখন রুল অফ লটা হ্যাম্পার হয়ে যাবে। রুল অফ ল তে ভায়োলেশন হবে, তখন ইউনিটারি যে ক্লবস হয়ে যাচ্ছে, ক্লব স্ট্রাকচারে ভায়োলেশন হওয়ার কারণে আনোয়ার চৌধুরী মামলাটা দায়ের করে। এইট অ্যামেন্ডমেন্ট রায় আসে যে সংবিধানের সবকিছু পরিবর্তন করা গেলেও পরিবর্তন করা না, যার কারণে পুরো সংবিধানের ভিতরে একটা পরিবর্তন চলে আসে। এবং ইউনিটারি স্টেট হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার কখনোই কি করা যাবে না, যতগুলো জিনিস থাকবে তার মধ্যে রয়েছে। সর্বোপরি আমরা বুঝতে পারলাম যে প্রস্তাবনার গুরুত্বটা আসলেই অপরিসীম এবং এটা জুডিশিয়ালি এনফোর্সেবলও। যদি কেউ কোনোভাবেই প্রস্তাবনাকে সংশোধন বা পরিবর্তন করা যাবে না, কারণ প্রস্তাবনা সংশোধন বা পরিবর্তন করলে পুরো সংবিধানই আবার নতুন করে কি করতে হবে, পুরো সংবিধানই আবার নতুন করে তৈরি করতে হবে। তা যাই হোক, আমরা প্রস্তাবনা সম্পর্কে একটা ধারণা নিলাম। যদি কারোর প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করব। স্যার আমার একটা প্রশ্ন আছে এখানে প্রস্তাবনা নিয়ে, সেটা হচ্ছে যে প্রস্তাবনার যদি আমাদের প্রশ্ন আসে তাহলে প্রশ্নটা কি করে মানে মানে কোন ভাবে আসতে পারে স্যার? প্রস্তাবনা থেকে যদি প্রশ্ন আসে তাহলে প্রস্তাবনা থেকে প্রশ্ন আসতে পারে যে প্রস্তাবনা সংবিধানের কোন অংশ কিনা, প্রস্তাবনা সংবিধানের কতটুকু গুরুত্বপূর্ণ অংশ, প্রস্তাবনাকে পরিবর্তন করা যাবে কিনা, ঠিক আছে, প্রস্তাবনার গুরুত্ব কতটুকু সেই সম্পর্কে বর্ণনা করেন। এইভাবে প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে।